হাই এভরিওয়ান, আজ হচ্ছে 31 ডিসেম্বর। আজকে হচ্ছে বছরের শেষ দিন, আর ভালো মন্দ সুখ দুঃখ মিলিয়ে আমাদের এই বছরটা বেশ ভালো কেটেছে। আর রাই এবছর প্রথম হাঁটতে শিখেছে, রাই এবছর স্কুলে ভর্তি হয়েছে, রায়ের স্কুল লাইফ শুরু হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই বছরটা আমাদের দারুণ কেটেছে। আর এই বছরেই আমি একটা টাফেস্ট জার্নির মধ্যে দিয়ে গেছি, যেটা ছিল আমার ওয়েট লস জার্নি। আশা করছি সবাই তোমরা সেটা বুঝতে পেরেছো। আর এই ওয়েট লস জার্নিটা আমার জন্য খুব টাফেস্ট ছিল। তার কারণ হচ্ছিল আমি প্রেগনেন্সিতে অত্যধিক ওয়েট গেইন করেছিলাম, প্রায় 35 কিলো মতন ওয়েট গেইন করেছিলাম। দেখতেই পাচ্ছ, এটা আমার প্রেগনেন্সির মানে ডেলিভারির জাস্ট 2-3 দিন আগের ওয়েট ছিল 94.60। দেন আমার ডেলিভারির পরে আমার ওয়েট 14 ডিসেম্বরে দাঁড়ায় 90 কিলোতে। অ্যান্ড দেন 2 এপ্রিল 2024 আমার ওয়েট ছিল 85 কেজি, মানে 84.50, প্রায় 85 কেজি মতন। বিকজ আমি আমার প্রেগনেন্সি জার্নি আমার শুরু হয় 60 কিলো থেকে, তারপরে 95 কিলো, মানে বুঝতেই পারছো প্রায় 35 কিলো ওজন আমি গেইন করেছিলাম, যেটার জন্য আমার বিভিন্ন রকমের ফিজিক্যাল ইস্যুস, ফিজিক্যাল প্রবলেমে আমি ভুগছিলাম। আমার ফিজিক্যাল প্রবলেম এতটাই বেড়ে গেছিলো যে একটা সময় আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদম দূরে নিয়ে গেছিলাম, পুরো দরজা জানলা বন্ধ করে ওয়েট লস জার্নি শুরু করেছিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ আমার এখন মানে অ্যাট প্রেজেন্ট আমার ওয়েট হচ্ছে 56.60। আমি প্রেগনেন্সি জার্নিতে প্রায় 35 কিলো ওজন গেইন করলেও আমি প্রায় 39 কিলো ওজন লুজ করেছি এই পুরো জার্নিটাতে। আর সেইটাই মানে আমার কী প্রবলেম আমার এই সাডেন ওয়েট গেইনিংয়ের জন্য আমি ফেস করেছি, আর কিভাবে আমি ওয়েট লুজ করলাম, সেটাই আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বছর শেষ হতে চলেছে, তাই জন্য মানে এই বছরে মানে শেষের দিকে এসে ভাবলাম এই ভিডিওটা পোস্ট করি। বিকজ এই ভিডিওটা না আমাকে অনেকে, মানে আমার ফেসবুক, ইনস্টাগ্রামে অনেকে রাদার যারা আমাকে চেনে, বা আমি যখন মর্নিং ওয়াকে বা ইভিনিং ওয়াকে যাই, তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, দিদি তুমি এত তাড়াতাড়ি রোগা হলে কী করে, বা তুমি এত তাড়াতাড়ি ওয়েট লুজ করলে কি করে। বিকজ তোমরা যারা হয়তো আমার পুরনো ভিউয়ার্স, তারা সবাই জানো বিয়ের আগে কিন্তু আমি মানে আমার যা ওয়েট ছিল, অ্যান্ড আফটার কনসিভ করার পরে যেভাবে আমার ওয়েট গেইন হয়েছিল, অ্যান্ড তারপরে যে সিচুয়েশনের মধ্যে আমি পড়েছিলাম, ভীষণ একটা ডিফিকাল্ট সিচুয়েশন, সেই স্টোরিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বিকজ মানে ওয়েট গেইন করার পরে মানে আমার এই আফটার কনসিভ বলো কি আফটার ডেলিভারি বলো, আমি এমন সিচুয়েশন ফেস করেছি এই ওয়েট গেইনিংয়ের জন্য, যেগুলো খুবই ডিফিকাল্টিস ছিল আমার জন্য। আর ওয়েট লুজ করাটাও ওই সময় ভীষণ ডিফিকাল্টিস ছিল। আর আমার মনে হয় আমার মতন অনেকেই আছো যারা নিউলি মম, যারা একদম নিউ মম, বা যাদের ধরো খুব মানে বেশ কিছু বছর হয়ে গেছে ডেলিভারি হয়েছে, বা মানে মোট কথা এই আফটার প্রেগনেন্সি যারা আমার মতন এই প্রবলেমগুলো ফেস করছো, তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা। বিকজ আমি বিয়ের আগেও কিন্তু ওয়েট লুজ করেছি। বিকজ বিয়ের আগে না একটা সময় আমার ওয়েটটা একটু বেশি বেড়ে গেছিলো, তখন একটু ওয়েট লুজ করতে হয়েছিল আমাকে, কিন্তু তখন এত ডিফিকাল্টিজের মধ্যে আমাকে যেতে হয়নি। বাট দিস টাইম না আমাকে এত ডিফিকাল্টিজের মধ্যে যেতে হয়েছে, আর ওয়েট লুজ হচ্ছিলই না, একটা সময় এরকম হয়েছিল। সেই জার্নিটা এই ভিডিওতে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো, বা যারা মিডল থেকে দেখছো, তারা সবাই জানো যে আমার 2022 মানে 2022-তে আমার বেবি ডেলিভারি হয়, মানে আমার মেয়ে হয় ডিসেম্বরে। অ্যান্ড 2023 মে মাসে আমার দুটো সার্জারি একসাথে হয়, একটা হচ্ছে গল ব্লাডার অপারেশন, তার সাথে হয় হার্নিয়া। এই দুটো অপারেশনের জন্য আমাকে আমার ডক্টর যিনি ছিলেন, উনি আমাকে একদমই স্ট্রিক্টলি বারণ করে যে নেক্সট 6 মান্থসের জন্য আমি যেন কোনো রকমের কোনো হার্ড ওয়ার্কআউট, যেহেতু আমার হার্নিয়া অপারেশন হয়েছিল, তাতে যেন আমি হার্ড ওয়ার্কআউট না করি, বা কোনো রকমের কোনো মানে এক্সারসাইজ, মানে অ্যাবডোমেনের এক্সারসাইজ বা আদার খুব স্ট্রিক্ট ডায়েট, এগুলো ফলো করা ওই সময় যাচ্ছিল না। আর এটা যারা মানে আফটার প্রেগনেন্সি, এটা হয়তো অনেকেই অনেকেই হয়তো জানবে যে
তুমি ওরকম স্ট্রিক্ট ডায়েট কিছু ফলো করতে পারবে না ফর দ্য 6 মান্থস। এবার তারপরেই যেহেতু আমার হার্নিয়া আর গল ব্লাডার একসাথে অপারেশন হয়, তখনও ঠিক ওই স্ট্রিক্ট ওয়েতে ডায়েট করা যাচ্ছিল না। তো বা এক্সারসাইজ, ওয়ার্কআউট এগুলো তো একদমই স্ট্রিক্টলি মানা ছিল, যেহেতু আমার হার্নিয়া অপারেশন হয়েছিল। তো ওই সময় মানে এই মানে মেয়ে হবার একটা বছর আমি সেভাবে কোনো ওয়ার্কআউট বা ডায়েট করতে পারিনি। যেটুকুন ডায়েট করেছিলাম তাতে হয়তো অল্প আধটু ওয়েট কমেছিল, যেরকমটা তোমরা আগের ক্লিপিংসটাতে দেখলে যে আমার ডিউরিং প্রেগনেন্সি আমি 35 কিলো ওয়েট গেইন করি, যেটা খুব অস্বাভাবিক ছিল। বাট এটা সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের আমার প্রতি পরম ভালোবাসার জন্যই এটা হয়েছিল। এত উনি খাইয়েছিলেন আমাকে। আর আমি সত্যি কথা বলতে আমার যেহেতু কোনো রকমের কোনো প্রবলেম ছিল না ডিউরিং প্রেগনেন্সি, যেহেতু আমার কোনো রকমের কোনো ইস্যুস ছিল না, কোনো প্রবলেম ছিল না সেরকম, তো আমার খাওয়া দাওয়াতেও কোনো রেস্ট্রিকশন ছিল না। তো আমার এমনিতেও খিদেও বাসতো আর আমি খেতামও প্রচুর, তো সেটাও একটা ব্যাপার ছিল। তারপরে যেমন মা ঠাকুমা বা মা শাশুড়ি মারা যেমন বলে আর কি, যে একদম একটু রেস্টে থাকো, বেশি দৌড়ঝাঁপ করো না, বেশি মানে লাফালাফি করো না, সেরকমটা আমার বাড়ির লোকও আমাকে বলেছে। আর আমি সেটাই কিন্তু ফলো করেছিলাম, আর যার জন্যই আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছিলো। তো এই ওয়েট বাড়ার যে এই ব্যাপারটা ছিল, তাতে করে আমার যতটা না প্রবলেম হয়েছে, তার থেকে আমার মনে হয় যারা বাইরে আমাকে দেখেছে বা বাইরের লোক যারা, তারা বেশি এটাকে নিয়ে মানে তারা মনে হচ্ছিলো আমার প্রবলেমটা তারাই ফেস করছে। কারণ কিছু কিছু সিচুয়েশনে আমি এরকম দেখেছি, মানে লোকে আমাকে এরকম টোন, এত মোটা হয়ে গেছো, মানে আমি এটা তো আমি বলছি যে আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরে, আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও আমাকে অনেকে মুখ থেকে আমাকে এটা শুনতে হয়েছিল, বিয়ে হয়ে গেছে তুমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে, তুমি দেখবে বা কিরকম মোটা হয়ে যাও, তুই দেখবি কিরকম তুই মোটা হয়ে যাস, হ্যাঁ না তা না। বাট সত্যি কথা বলতে আমি চাকরি ছেড়েছিলাম, সেটা আমার একান্ত ডিসিশন ছিল, বিকজ আমি চেয়েছিলাম যে আমি সুস্থভাবে প্রেগনেন্সি নিতে, আমি সুস্থভাবে কনসিভ করতে চেয়েছিলাম, যেটা হয়তো ওই মুহূর্তে চাকরি করলে আমি হতে পারতাম না। তো আমার এটাই ইয়ে ছিল। যাই হোক, সেই সব ব্যাপারটা আলাদা। বাট হ্যাঁ, আফটার ডেলিভারি যখন আমার ওয়েট ওরকম গেইন হয়, তখন 23টা আমার জন্য খুব ডিফিকাল্টিস ছিল, বিকজ ওই সময় প্রথম 6 মাস ডেলিভারি হয়ে যাবার, আমার যেহেতু একদম 2022-এর শেষে মানে ডিসেম্বরে ডেলিভারি হয়েছিল, তো তাই জন্য 2023-এর প্রায় মে জুন অবধি আমি সেরকম কোনো ডায়েট করতে পারতাম না। ডক্টর একদমই সেটা ডাইরেক্টলি বলে দিয়েছিল যে স্ট্রিক্ট ডায়েটিং কোনোভাবে করা যাবে না। নেক্সট হচ্ছে যখন আমার অপারেশন হলো গল ব্লাডার অ্যান্ড হার্নিয়া, তখন এক্সারসাইজও একদম বন্ধ হয়ে গেল, যে এক্সারসাইজও করা যাবে না, ওয়ার্কআউটও সেভাবে করা যাবে না। তো সেই সব কিছু চক্রে একটা বছর কেটে গেল, আর একটা বছরে কিন্তু আমার ওয়েটটা মাঝে একবার কমলেও তারপরে দেখলাম, সেটাও একটা স্টোরি আছে, বিকজ 2023-এর অক্টোবর অবধি আমার ওয়েটটা গ্র্যাজুয়ালি কমছিল, ধীরে ধীরে কমছিল, বাট কমছিল। কিন্তু অক্টোবরের পর আমরা এখন গোয়া থেকে ফিরি, যারা আমার গোয়ার ভিডিও দেখেছো বা গোয়াতে যখন আমি ঘুরতে গেছিলাম সেই সমস্ত ফটোজ যারা দেখেছো, তারা দেখেছো একটু হলেও আমার ওয়েটটা কিন্তু আমি লুজ করেছিলাম ওই টাইমে। প্রায় মানে আমার 95 যেখানে ওয়েট ছিল, সেখান থেকে আমি একটু গোয়াতে যাওয়ার আগে আমার ওয়েট ছিল এরকম 80, 78 এরকম। কিন্তু মানে গোয়া থেকে ফেরার পর মানে নভেম্বর থেকে আমি দেখতে পারি যে আমার ওয়েটটা ক্রমাগত বেড়ে যেতে থাকে, ওয়েট গেইন হতে শুরু করে, অ্যান্ড ওই ওয়েটটা কিছুতেই কমছিল না। এবং বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রবলেম আমি ফেস করছিলাম, যেহেতু বিং আ মাদার, এটা হয়তো অনেকেই ফেস করো যারা বেসিক্যালি যাদের বাচ্চারা ব্রেস্ট ফিড করেনি, তারা যে ব্রেস্টে লাম্পস হচ্ছে বা অন্য রকমের প্রবলেম কিছু, তো সেরকম প্রবলেম আমিও ফেস করি, যে আমারও একটু ব্রেস্টের লাম্পস হতে শুরু করে ওই সময়। তখন আমি ডক্টর কনসাল্ট করি, যেহেতু ব্রেস্টের লাম্পস হওয়াটা খুব একটা ভালো জিনিস নয়, এটা একটা প্রবলেমের দিকে যেতে পারে ভবিষ্যতে, তো সেই জন্য ডক্টরের সাথে কনসাল্ট করি। ডক্টর আমাকে বলে এটা খুব নর্মাল, বিকজ আফটার ডেলিভারি এই ধরনের প্রবলেম অনেকেরই হয়। কিন্তু তাও ডক্টর আমাকে একটা স্ক্যান করতে দেয় অ্যান্ড অল। আমি বলবো এটা কিন্তু শুধু এই ভিডিওটাকে তোমরা ওয়েট লস জার্নি হিসেবে দেখো না, এটা কিন্তু একটা তোমাদের জন্য এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ভিডিও বটে,
বিকজ এটা আমি নিজে ফেস করেছি যে আফটার ডেলিভারি আমার বেবি কিন্তু ব্রেস্ট ফিড করেনি, যার জন্য আমার কিন্তু ব্রেস্টের লাম্পস আসছিল। তখন আমি প্রথমেই আমি একজন অঙ্কোলজিস্টকেই দেখিয়েছিলাম ফার্স্টেই। তো উনি আমাকে তখনও বলেছিলেন মার্চ মাস নাগাদ, সেটা 2023 মার্চ নাগাদ, তখন উনি আমাকে বলেছিলেন এটা নিয়ে প্রবলেম, মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বিকজ এটা খুব কমন জিনিস, যেহেতু বাচ্চা একদম ব্রেস্ট ফিড করেনি বেবি, তো সেই জন্যই এই ইস্যুটা এসেছে। অ্যান্ড দেন আমার আবার আমি বললাম, তারপর তো আমি একটু করে ওয়েট লুজ অনেকটাই করি, 78-80 এরকম ওয়েট হয় আমার অক্টোবরে, কিন্তু নভেম্বর থেকে আমার ওয়েটটা আবার গ্র্যাজুয়ালি বাড়তে শুরু করে, এবং সেই ওয়েটটা আমি যদি কমাতে পারছিলাম না। তখন আমি ডক্টরের কাছে যাই, আমার গাইনোকোলজিস্ট যিনি ছিলেন উনি আমাকে বললেন, কিছু টেস্ট দিলেন, ওই টেস্টগুলো করানোর পরেই আমি বুঝতে পারলাম যে আমার প্রবলেমগুলো হচ্ছে আমার হরমোনাল ইমব্যালেন্সেস শুরু হয়েছে, আর তার সাথে আমার সিস্টও ধরা পড়ে, যেটা কিন্তু আমার বিফোর প্রেগনেন্সি কিন্তু আমার স্ক্যানগুলোতে ছিল না। এটা হয়েছিল জাস্ট বিকজ হঠাৎ করে আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছিলো, সেটার জন্য। তবে পিসিওএস বা পিসিওডি এই সমস্যা থাকলে ওয়েট লুজ হতে চায় না, এটা একদম শিওর, বাট ওয়েট লুজ হয় না এটা কিন্তু একদম ভুল কথা। এটা আমি অনেকেরই অনেক ভিডিওতে দেখেছি, তারা বলছে আমার না পিসিওএস পিসিওডি ধরা পড়েছে, তাই জন্য আমার ওয়েটটা কিছুতেই লুজ হচ্ছে না। না, এটা কিন্তু কোনো মানে আমি নিজে যেহেতু ফেস করেছি, এবং এটা যেহেতু আমি আফটার ডেলিভারি ফেস করেছি, তাই জন্য আমি খুব মানে কনফিডেন্টের সাথে বলতে পারি পিসিওএস বা পিসিওডি তোমার ওয়েট হয়তো বাড়িয়ে দেয়, কিন্তু এর মানে এটা নয় যে সেটার থেকে তুমি কখনো ওয়েট লুজ করতে পারবে না। অবশ্যই একটা হেলদি ডায়েট চার্ট তোমাকে ডেফিনেটলি মেনটেন করতে হবে, যেটা এবার আমি আমারগুলো আগে বলে নিই। যখন আমার পিসিওএস ধরা পড়ে, অ্যান্ড তখন ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে এবার কিন্তু পিয়ালি তোমাকে ওয়েট কমাতেই হবে, নয়তো কিন্তু এটা কিন্তু আরও প্রবলেমের দিকে, বিকজ যেহেতু আমার হরমোনাল ইমব্যালেন্সেস তৈরি হচ্ছিলো। তখন উনি আমাকে মেডিসিন দেয়, কিন্তু মেডিসিন দিয়ে উনি আমাকে এটা বলে দেন যে মেডিসিনটা একটা সাময়িক কাজ করবে, কিন্তু যতক্ষণ না তুমি ওয়েট লুজ করবে, যতক্ষণ না তুমি এক্সারসাইজের মধ্যে নিজেকে ঠিকঠাক নিজের মানে স্ট্রাকচার অনুযায়ী ওয়েটে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কিছুতেই এই প্রবলেমটা থেকে মানে বেরোতে পারবে না। অ্যান্ড দেন আরও 3-4 মাস এরকম যায়, আমার কিছুতেই ওয়েটটা কমছিল না। ঠিক সেই সময় আমার ধরা পড়ে হচ্ছে ফ্যাটি লিভার, আর তার সাথে এই পিসিওএস তো ছিলই, তার সাথে আমার ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়ে, অ্যান্ড যেটা আমার জন্য ভীষণই টেনশনের হয়ে দাঁড়ায়, কেননা আমার এই ফ্যাটি লিভার সংক্রান্ত বিষয়টায় খুবই ভয় লাগতো। যাই হোক, দেন আমি আমার ডক্টরকে দেখাই উডল্যান্ডসে, তখন উনি আমাকে বলেন যে ইউ হ্যাভ টু লুজ ইউর ওয়েট অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা তুমি যত রাখবে ফ্যাটি লিভার, তত এটা কিন্তু আস্তে আস্তে লিভার সিরোসিসের দিকে যাবে। অ্যান্ড ঠিক মানে ওই সময়ে আমি ওই সময় বলে না মানে ওপরে ভগবান থাকলে, তুমি যদি তোমার মনে যদি তুমি মানে একটা কনফিডেন্ট হও, আর তুমি যদি তোমার একটা ডিটারমিনেশন নাও, তাহলে তুমি সব কিছু করতে পারবে। দেন আমি একজন নিউট্রিশনিস্টকে দেখাই, ডক্টর ইন্দ্রনীল সাহা। উনি আমাকে যে ডায়েট প্ল্যানটা দেন, অ্যান্ড সেই ডায়েট প্ল্যানটা আমি খুব স্ট্রিক্টলি ফলো করি। হয়তো দেখো, এবার সবার জন্য সেম ডায়েট প্ল্যান তো হয় না, মানে আমি যে ডায়েট প্ল্যানটা ফলো করে আমার যেটা কাজ করেছি সেটা সবার জন্য ইকুয়ালি নাও হতে পারে, বা সবাই ইকুয়ালি ওটাকে ফলো নাও করতে পারে, বা সবাই সবটা তো করে উঠতে পারে না। আমি যেটা ফলো করছি এটা তুমি নিশ্চয়ই ফলো করতে পারবে না, বাট আমি আমার তরফ থেকে যেটা বলবো, দেখো আমি একদম প্রথম 3 থেকে 4 মাস আমার 80 মানে আমি এখানে দিয়ে দেবো আমার ওয়েট কত ছিল, কোন ডেটে কত ছিল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যখন আমার এই স্ট্রিক্ট ডায়েট ফলো করতে শুরু করি, তখন আমার ওয়েট ছিল 84.50। আমি এখানে দিয়ে দিচ্ছি ফটোটা, কতটা বুঝতে পারবে জানি না, বিকজ এটা উডল্যান্ডে আমি যখন ডক্টরকে দেখাই, উনি তখন আমার ওই ওয়েটটা নেওয়া ছিল, তো তখন আমার ওয়েট ছিল 84.50, এটা ছিল 2 এপ্রিল 2024-এ। অ্যান্ড সো যেটা বলছিলাম, প্রথম 3 থেকে 4 মাস আমি একদম স্ট্রিক্টলি লিকুইড ডায়েট ফলো করেছি। লিকুইড ডায়েট ইন দ্য সেন্স পুরো আনকুকড ফুড যেটাকে আমরা বলি, সেই আনকুকড ফুড আমি ফলো করতাম, মানে প্রথম 3 থেকে 4 মাস। আর আমার ডায়েটে যা যা থাকতো আমি সেগুলো তোমাদেরকে পুরো
মানে একদম কিভাবে আমি রেডি করে খেতাম সেই পুরো ভিডিওটা আস্তে আস্তে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো পরের পার্টে। বাট কী কী খেতাম সেটা আমি বলে দিচ্ছি। আমি জেনারেলি একদম মানে লিকুইড ডায়েট বা একদম যেটাকে বললাম আনকুকড ফুড যেটাকে বলে, সেটাই আমি প্রথম 3 থেকে 4 মাস ফলো করেছি। বিকজ আমি প্রথমেই বললাম এখানে ওয়েট দিয়ে দিয়েছি। আমার 84.50 ওয়েট ছিল 2 এপ্রিল 2024, যেদিন থেকে আমি স্ট্রিক্ট ডায়েট ফলো করতে শুরু করি। অ্যান্ড আমার অগস্ট নাগাদই আমি মোটামুটি জুলাই অগস্ট নাগাদই আমার মোটামুটি আমি বিলো 70 চলে এসেছিলাম। 68 মানে আমার অ্যানিভার্সারি ফটো দেখলে সবাই বুঝতে পারবে ওই সময় আমার ওয়েট মোটামুটি 65 66 এরকম ছিল। পুজোতে যারা আমাকে মানে পুজোর ফটো যারা দেখেছো, পুজোর সময় অক্টোবরের কথা বলছি, তখন অলরেডি আমার 60 ওয়েট ছিল। অ্যান্ড দেন আস্তে আস্তে এখন তো 56.50, সেটা তোমাদেরকে আমি প্রথমেই ওয়েট করে দেখালাম। তো এখন এই যে পুরো জার্নিটা, এটা কিন্তু খুব একটা ইজি আমার জন্য ছিল না। আমি প্রথমেই বললাম যে আমার আফটার ডেলিভারির পরে যে 1টা বছর ছিল, ওই সময় আমি কোনো ডায়েটিং বা কোনো এক্সারসাইজ বা কোনো ওয়ার্কআউট সেভাবে কিছুই করিনি। আমি 2024 জানুয়ারি মাস থেকে জিম জয়েন করি, বাট জিমে গিয়ে আমার হাতির মাথা কিচ্ছু হয়নি। আমি সত্যি কথা বলতে আমি শ্রীরামপুরে জিমও ট্রাই করে, মানে আমি শ্রীরামপুরে জিম করতাম বিয়ের আগে, তারা অনেক বেশি কোঅপারেট করতো, ওখানকার ট্রেনাররা অনেক বেশি হেল্পফুল ছিল। বাট সত্যি কথা বলতে আমি যখন এখানে জিমে জয়েন করলাম, আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল প্রথম 6 মাস। একদম ট্রেনাররা মানে কি বলবো, ট্রেনাররা কোনো কোঅপারেট করতো না, কোনো হেল্পও করতো না। রাদার মানে ওখানে এরকম পলিসি ছিল কি ট্রেনার আমাকে পার্সোনালি রিক্রুট করতে হবে, তবে সে ট্রেনার তোমাকে দেখাবে, আদারওয়াইজ ট্রেনার তোমাকে দেখাবে না। বাট আমাদের শ্রীরামপুরে এরকম ব্যাপার ছিল না। তো আমার জিমের এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। আর জিমে আমার গিয়ে খুব একটা হাতি মাথা কিচ্ছু ওয়েট কমেনি, কিছুই ওয়েট আমার লুজ হয়নি। আর তারপরে তো বললামই মার্চ মাসে যখন আমার ফ্যাটি লিভার ধরা পড়ে, তারপর থেকেই আমি মানে আমার নিউট্রিশনিস্ট যিনি ছিলেন ইন্দ্রনীল শাহ, ওনার তৈরি করা ডায়েটই ফলো করলাম। ওখান থেকেই আমার ওয়েটটা লুজ করা শুরু করে প্রথম 1 সপ্তাহ থেকে। বিকজ আমি একদম যেটা বললাম, আমি একদম লিকুইড অ্যান্ড আনকুকড ফুডের ডায়েট ফলো করতাম। আমি বারবার এই কথাটা এই জন্য বলছি, বিকজ অনেক ডায়েটিশিয়ানরা বা অনেক নিউট্রিশনিস্টরা এটা বলে খেতে খেতে রোগা হও, বাট তাতে না অনেকটা টাইম লাগে। আমি সব খাবারও খাবো অথচ আমাকে রোগাও হতে হবে, এটা অনেকটা টাইম টেকিং। বাট আমার সেরকমভাবে খুব একটা টাইম লাগেনি, সেটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আর আমি সত্যি কথা বলতে এই ডায়েটটা ফলো করে শুধু রোগা হয়েছি এমনটা কিন্তু নয়, মানে অনেক ফিট। মানে আমার সত্যি কথা বলতে, যেহেতু আমার সি সেকশন ডেলিভারি ছিল, যেহেতু আমার স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশন পড়েছিল, তো এটা সবাই জানো যাদের যাদের সি সেকশন হয়েছে, সেই স্পাইনাল কর্ডের ইঞ্জেকশনের প্রভাব কিন্তু থেকে যায়। প্রচণ্ড ব্যাক পেন বলো, কিছু বলবে? তো আমি এই ডায়েটটা ফলো করে শুধু রোগা হয়েছি এমনটা নয়, আমার কিন্তু আমি অনেক বেশি ফিট অ্যান্ড হেলদি রয়েছি। এটা তো সবার কাম্য। শুধু ডায়েট করলাম আমি আর রোগা হয়ে গেলাম, তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম, এরকমটা তো ঠিক না। বাট এই ডায়েটটা ফলো করে আমি অনেক বেশি হেলদি আছি। তো হ্যাঁ, এবার যেটা বলছি সেটা হচ্ছে আনকুক ফুড বলতে আমি একদম বয়েল ফুড খেতাম, মানে লাউ সিদ্ধ, পেঁপে সেদ্ধ। এটা অনেকে শুনলে আমাকে, এটা হয়তো যারা আমার থেকে শুনেছে তারা হয়তো প্রথমে বলছে বাবা ওই রকম সেদ্ধ খাবার কী করে খেতে, সব তো খাওয়া যায় না, হেন তেন। বাট হ্যাঁ, তুমি যদি কিছু রেজাল্ট চাও তাহলে তোমার মানে কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়, এটা তো ফ্যাক্ট। তো যাই হোক, তো আমি ওই রকম মানে লাউ সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডিম খেলেও ডিমের কুসুম খেতাম না, শুধু ডিমের সাদাটা খেতাম। অ্যান্ড তারপরে একটা জুস খেতাম। তো এটা আমাকে আমার ডায়েটিশিয়ানই বলেছিল যে ওই বিট, গাজর, তারপরে তোমার আমলকি, আদা, কমলা লেবু, শসা, এগুলোকে মিক্সিতে মানে গ্রাইন্ড করে ওর থেকে জুসটা বার করে ওটা আমি খেতাম। এই জন্য বললাম মানে এইটাই আমার পুরো দিনের ডায়েট। আর প্রচণ্ড পরিমাণে টক দই খেতাম, আর প্রচুর পরিমাণে শসা খেতাম। শসাটা আমার আনলিমিটেড ছিল। আর ফলের মধ্যে আমি পেঁপেটা খেতাম, তা আপেল, পেঁপে, পেয়ারা এগুলো খাওয়া যেত। বাট তারপরে আম, কাঁঠাল এইসব খাবার কিন্তু খাওয়া যেত না, মানে আমি খেতামও না। তো
ভাত, রুটি, ময়দা, আটা এগুলো কিন্তু আমার ডায়েট থেকে একদম বাদ ছিল। আর একটা যেটা মেন জিনিস, যেটা দেখো আমি যে খাবারগুলো বলছি, পেঁপে সেদ্ধ, লাউ সিদ্ধ, এই বিট গাজরের জুস, এইগুলো না মানে যে যার মতন, মানে এটা আমাকে আমার ডায়েটিশিয়ান বলেছিল, তাই আমি ফলো করেছি। আমার মনে হয় যারা আমার মতন কন্ডিশনে আছো তাদের প্রত্যেকেরই একটা নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান দেখিয়ে তারপরেই একটা ডায়েট প্ল্যান ফলো করা দরকার। আর আমি মনে করি আমাকে আমার ডায়েটিশিয়ান এটা দিয়েছিল বলেই আমি ফলো করেছি। আমি কখনো বলবো না আমি এটা ফলো করেছি বলে তুমিও এটা ফলো করো, নেব। বাট হ্যাঁ, জুসটা প্রচণ্ড হেলদি, ওই জুসটা সবাই খেতে পারে, ওই জুসটা প্রচণ্ড হেলদি, ওটা আমি খাই এবং আমি আরও 2-3 জনকে আমার স্কুল মানে মেয়ের স্কুলের অনেক প্যারেন্টসরা জিজ্ঞাসা করে, তাদেরকে বলছি, তারা ওটা ট্রাই করেছে, প্রত্যেকের খুব ভালো লেগেছে। সো হ্যাঁ, এটা আমি বলছি বলি আবার কেউ ফলো করতে যেও না, তোমরা তোমাদের ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টকে জিজ্ঞাসা করেই ফলো করো। তবে আমি বলবো হ্যাঁ, যে আমি যে জিনিসগুলো খেতাম সেগুলো খুব হেলদি, সেগুলো মানে কারোর হার্ম করতে পারে না, এটা খুবই ভালো। মানে এটা আমাকে এই জুসটার আইডিয়া তো আমাকে দারুণ দিয়েছিল, আর এই জুসটা তোমরাও ওটা ট্রাই করতে পারো, তোমরাও ট্রাই করে খেতে পারো। আর এই তোমার এই যে পেঁপে সেদ্ধ, লাউ সেদ্ধ যদি পারো তাহলে ট্রাই করতে পারো। তো ইটস রিয়েলি হেল্প, আমাকে তো প্রচুর হেল্প করেছে, স্কিনও ভালো রাখতে খুব হেল্প করেছে। মানে এই পার্টিকুলার এই বিট গাজরের জুসটা, এটা শুধু তোমার, এটা সারা দিনে তোমার শরীরে যা যা কিছু দরকার রয়েছে সেই সমস্ত কিছু তোমাকে প্রোভাইড করবে। আর এটাতে না আমি দেখেছি স্কিনও অনেক ভালো থাকে, অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লোই থাকে। তো যাই হোক, এটা তো একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তবে এই যে আমি ওয়েট গেইন করেছি, এটাতে আমার যতটা না প্রবলেম হয়েছে তার থেকেও বেশি প্রবলেম হচ্ছিল আমার আশেপাশে যারা থাকে তাদের। আমি ভীষণভাবে অনেক রকমের কমেন্ট শুনেছি, অনেক রকমের কমেন্ট পেয়েছি, নিজের লোক বলো, বাইরের লোক বলো, অনেকের থেকে অনেক রকমের কমেন্ট পেয়েছি। কেউ কেউ তো এরকমও কমেন্ট করেছে আমাকে, বাবা এত মোটা হয়ে গেছিস, তোর ওই ওয়েস্টার্ন ড্রেস যেগুলো তুই কিনেছিস সেগুলো আর তোর হবে না, তোর তো একটা মেয়ে হয়েছে, এবার তোর মেয়ে ওই ড্রেসগুলো পরবে। আবার কেউ কেউ এরকম বলেছে, ও বাবা তুই আর কোনো দিন রোগা হতে পারবি না, এই একবার যে মোটা হয় এই বাচ্চা হতে গেলে তারা আর কোনো দিনও রোগা হতে পারে না। আর অল অ্যান্ড অল মানে আমার মনে আছে আমি এই ইয়ারে, এই 2024-এরই জানুয়ারি মাসে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম। তখন আমার ওয়েট অনেকটা, প্রায় 90 কিলোর কাছাকাছি ছিল। তো লোক এইরকম কমেন্ট শুনেছি যে বাবা তোমাকে বিয়ের সময়তে কেমন দেখেছিলাম আর তুমি কি মোটা হয়ে গেছো, বাবা তোমাকে দেখে তো চিনতেই পারা যাচ্ছে না। হ্যাঁ মা দিচ্ছি। হ্যাঁ, আমি ভেবে পাই না মানে এগুলো কী রকমের কমেন্ট। দেখো এটা তো আমি তো যেচে পড়ে খেয়ে দে, মানে লোকেদের কমেন্ট শুনে আমার এরকমটা মনে হতো যে অ্যাজ আমি আমার মেয়ে বরকে কিছু খেতে না দিয়ে নিজেরা আমি সব খাবার খেয়ে নিয়ে মোটা হয়ে গেছি, আমার এটাই মনে হতো। দেন মানে আমার এরকম মনে হতো, মানে আমি আমার মেয়ে বরকে খেতে দিই না, আমি তাদের খাবারগুলো খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। মানে কেউ ব্যাকিংয়ে এটা ভাবে না কি দেখো এর একটা বাচ্চা হয়েছে, সবে সবে এরকম একটা জার্নি থেকে বেরিয়েছে, প্রেগনেন্সিতে সবাই ওয়েট গেইন করে, লোকে এরকম কমন সেন্সগুলো থাকে। কিন্তু আমি যাদের থেকে কমেন্ট পেয়েছি ইটস আ হরিবল কমেন্ট। মানে তারপর বা কেউ বলেছে একবার পেটটা বেড়ে গেলে আর পেট কমবে না, তোমার বাড়ির ধাত তো এরকমই, তোমাদের বাড়িতে তো সবাই মোটা, একবার পেটটা বেড়ে গেলে আর সেই পেট, মানে এরকম এত কমেন্ট শুনেছি এরকম। মানে আমি কমেন্টগুলো বলছি, মানে আরও অনেক এরকম কমেন্ট আছে যেগুলো মনে আছে সেগুলো, কিন্তু সেগুলো থেকে আমি না কখনো মানে এটা হয়নি কি আমি খুব কষ্ট পেয়েছি বা লোকে বললো এরকম, না এটা হয়নি কখনো। বাট হ্যাঁ, আমি সেখান থেকে একটুকুন
মানে নিয়েছিলাম কে না আমাকে ওয়েট লুজ করে দেখাতে হবে, অ্যাটলিস্ট ওয়েট লুজ করতে হবে, সেটা অন্যকে দেখানোর জন্য সেটা তো সেকেন্ডারি ম্যাটার, বাট আমাকে আমার জন্য রোগা হতে হবে। বিকজ আমি অনেক ফিজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে খুব গেছি, মানে ইভেন মানে আমার মেয়ে হবার একটা বছর আমাকে যে কতবার ডক্টরের কাছে ছুটতে হয়েছে বিভিন্ন রকমের, কখনো গল ব্লাডার, কখনো হার্নিয়া, কখনো হরমোনাল ইমব্যালেন্সেসের জন্য, মানে কিন্তু যখন থেকে মানে টাচউড বলতে নেই, যখন থেকে ওয়েট লুজ করা শুরু করি আমার আর কোনো প্রবলেমে আমাকে ফাঁসতে হয় না, দাদা আমি এখন অনেক বেশি হ্যাপি। তাই আমি এইটুকুন মানে এই জন্যই ভিডিওটা করা, কি আমার মতন অনেকে আছো যারা সবে মানে একদম নিউ মম, যাদের ওয়েট লুজ হচ্ছে না, যাদের প্রবলেম আছে। সো এই ছিল আজকের ভিডিওটা, এটা রিলেটেডই আজকের ভিডিওটা ছিল। তো এরকম যারা আমার মতন নিউ মম রয়েছে, স্পেশালি যারা ওয়েট লুজের জন্য চেষ্টা করছো অথচ ওয়েট লুজ হচ্ছে না, তারা সত্যি কথা বলতে একটু ওয়ার্কআউট করো, অ্যাটলিস্ট মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকটা ডেলি বেসিসে করো, এটা ভীষণ হেল্প করে। আমি নিজে ফলো করেছি যে মানে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক, বিকজ দেখো বাচ্চা মানে ডেলিভারি হওয়ার পরে কিছুটা সময় থাকে যখন মানে একদমই ওই বেলি এক্সারসাইজ বা যেটাকে আমরা অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলি সেগুলো হয়তো মানে অ্যাবস এক্সারসাইজ এগুলো একটু অ্যাভয়েড করাটা দরকার থাকে, বাট এখন আমি একদম অ্যাবস এক্সারসাইজ একদম মানে ফ্রিলি করি। বাট কি হয় আমরা অনেকটা ওয়েট গেইন করে ফেলি না আফটার প্রেগন্যান্সি, তো তখন অ্যাব এক্সারসাইজ করাটা একটু ডিফিকাল্ট থাকে, বাট একটু ওয়েট লুজ করে নিলে দেখবে খুব ইজিলি তুমি অ্যাবস ওয়ার্কআউট করতে পারবে। তো সেটা আমি এখন যেমন খুব ইজিলি করতে পারি। একটা হচ্ছে যে যারা ওয়েট লুজ করতে চাইছো আফটার ডেলিভারি, তাদের প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা হেলদি ডায়েট চার্ট ফলো করো, একটা ডায়েটিশিয়ানকে দেখাও বা একটা নিউট্রিশনিস্টকে দেখাও, সে তোমাকে একটা প্রপার ডায়েট চার্ট দিয়ে দেবে কীভাবে কেননা সবার জন্য সেম ডায়েট চার্ট কিন্তু যায় না, আমি এটা বারবার বলছি। বিকজ আমি একটা সময় আমি আমার বিয়ের আগে যে ডায়েট চার্টটা ফলো করে ওয়েট লুজ করেছিলাম, ঠিক সেই একই ডায়েট চার্ট কিন্তু আমি যখন আফটার ডেলিভারি যখন আমি ফলো করলাম তখন কিন্তু আমার ওয়েট লুজ হচ্ছিল না। সেইটার জন্য আমি আবার একটা নিউট্রিশনিস্টকে দেখাই, তিনি আমাকে যেরকম ডায়েট চার্ট করে দিল, সেখানে কিন্তু আমি ওয়েট খুব তাড়াতাড়ি লুজ করলাম। তো সব সময় একই ডায়েট চার্ট যে সবার মানে অ্যাকচুয়ালি কি আমাদের প্রত্যেকের বডি তো সেম নয়, সবার বডি টোন আলাদা আলাদা, তো সেই জন্য আমি বলবো যে ওয়েট লুজ করতে চাইলে সবার আগে একটা ডায়েটিশিয়ান দেখাও, একটা প্রপার ডায়েট মানে প্রপার অ্যান্ড হেলদি ডায়েট চার্ট ফলো করো, দেন ওয়ার্কআউট, মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াক, অ্যাটলিস্ট অ্যাবস এক্সারসাইজ যদি না করতে পারো, মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক খুব নেসেসারি, এটা করতেই হয়। এটা অ্যাটলিস্ট 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক সেটা করো অন্তত, মানে দুবেলাই মানে মর্নিং অ্যান্ড ইভিনিং মানে বোথ এটা করো, অ্যান্ড দেন দেখবে আস্তে 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 ওয়েট লুজ করবে। আর আমি যেরকমটা বললাম আমার তো ওই বিট গাজরের জুসটা ভীষণ টেস্টি, ভীষণ ইয়াম্মিও লাগে, আমি ভীষণ এনজয় করি ওটা খেতে, ওটা একবার ট্রাই করতে পারো সবাই। আর দেখো লাউ সেদ্ধ আর পেঁপে সেদ্ধর কথা কি বলবো, ওগুলো তো কোনো টেস্টি ফুড নয়, ওটা জাস্ট বয়েল করে খেতে হয়। এবার অনেকে নুন দিয়ে খায়, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খায়, বাট আমি সত্যি কথা বলতে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খাই না, আমি প্লেন মিক্সিতে গ্রাইন্ড করে ওটাকে জলে ফুটিয়ে নিয়ে খেতাম, জাস্ট নাকটা বন্ধ করে খেয়ে নিতাম। এখন খুব ইজি, এখন তো ইজি হয়ে গেছে খাওয়া, তাই লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ আমি খেয়েই নিই। আমি বেসিক্যালি ডিনারেই আমি দেখাবো আমার ডায়েট চার্টটা, আমি সকাল থেকে রাত অবধি কী ধরনের কী খাওয়া দাওয়া ফলো করেছি সেটা দেখাবো তোমাদেরকে ডেফিনেটলি। বাট আমি বললাম না যে সবাই সব জিনিসটা খেতে পারে না, আমি লাউ সেদ্ধ পেঁপে সেদ্ধ গোগ্রাসে খেয়ে নিচ্ছি বলে সেটা সবাই পারবে এরকমটা নয়, বাট ওগুলো কিন্তু হেলদি জিনিস, যতটা আনকুক ফুড খাওয়া যায় ততটাই ভালো। তাহলে আমি এটা বলি না মাছ মাংস করে সেদ্ধ করে খেয়ে নাও। আর হ্যাঁ আমি ডিমটা খেতাম, ওই যে বললাম ডিমের সাদাটা খেতাম কিন্তু কুসুম খেতাম না।
কুসুমটা অ্যাভয়েড করতাম। মাছটা খেতাম, বিকজ যেহেতু মাছটা তেল দিয়ে ভেজে ভাজার ব্যাপারটা ছিল, ওই জন্য আমি ফ্রাইড আইটেমস একদমই খেতাম না। ওই জন্য আমি মাছ মাংস এগুলো একটু অ্যাভয়েড করেছি বেশ কিছু মাস, 2-3 মাস আমি মাছ মাংসটা অ্যাভয়েড করেছি, বিকজ যেহেতু রান্না করা কুকড ফুড ছিল সেই জন্য। তো তারপর যখন আস্তে আস্তে আমার ওয়েটটা লুজ করা শুরু করলো, এখন আমি যেমন সপ্তাহে 1-2 দিন মানে মাছ মাংস সবই খাই। বাট হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেক দিন খাই না। আর আমার ডায়েট চার্ট থেকে কিন্তু আমি মানে তেল ঝাল মশলা এগুলো কিন্তু একদমই বাদ রেখেছি। সপ্তাহে 1 দিন আমি এগুলো খাই, আর সপ্তাহে 1 দিন থেকে 2 দিন। আর একটা যেটা আমি আমার খাবারের তালিকা থেকে একদম বাদ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা কিন্তু মানে এটা রোগা হতে গেলে আর ওয়েট লুজ করতে গেলে এই একটা জিনিস কিন্তু কম্পালসারি যেটা করতেই হবে, সেটা হচ্ছে মিষ্টিটা তোমার ডায়েট চার্ট থেকে বাদ দিতে হবে। মিষ্টি একদমই ওয়েট লুজ করতে দেয় না, তাই জন্য মিষ্টিটা একদম বাদ দিতে হবে। বাট এইটুকুনি ছিল। তো আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে একটু হলেও ওয়েট লুজ করতে হেল্প করবে। আর আমি কিভাবে সারাদিন কি খাই না খাই সেটা একদিন মানে আর একটা ভিডিওতে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। চলো আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।